আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কুড়িগ্রাম ডিসিকে দিয়ে কি ঘটাতে চায় ভারত ও আওয়ামী লীগ? শেষ মুহূর্তে চাঞ্চল্যকর যা হচ্ছে জামাত ও চরমনাইয়ের মধ্যে। শহীদ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতার নাম জানালো পুলিশ। ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে 5 দেশ। ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করতে চান মাচাদো। এবার বিস্তারিত। তবে কি কুড়িগ্রামের ডিসিকে দিয়েই প্রতিবেশী দেশ নির্বাচন বানচালে সাবটেউজ তৈরি করতে চায়? ফেসবুকে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেউ কেউ। তারা বলছেন কুড়িগ্রামের ডিসি মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন। জানা গেছে ছাত্রলীগের সক্রিয় নেত্রীও ছিলেন তিনি। অভিযোগকারীরা বলছেন ডিসি অন্নপূর্ণা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়ে দিতে পারে। কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে ঘিরে জেলায় তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে অবিলম্বে পদত্যাগ ও অপসারণের জোরালো দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল। অভিযোগ উঠেছে অন্নপূর্ণা দেবনাথ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দপ্তরে দায়িত্ব পালন করেছেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। ডিসি পদে তার নিয়োগের পরপরই একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে উচ্ছ্বাস ও অভিনন্দন জানানো হয়। বিশ্ব হিন্দু মহাজোটের একজন নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে লেখা হয়, অভিনন্দন ও শুভকামনা রইল দিদি ভাই। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে আলোচনা সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্বে থাকা অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর এবং ইসকনের সাথে সংশ্লিষ্ট। তাদের দাবি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত ব্যক্তির হাতে প্রশাসন ও নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি। আন্দোলনকারীরা বলেন আসন্ন যে কোনো নির্বাচনে নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও জন আস্থা নিশ্চিত করতে হলে অন্নপূর্ণা দেবনাথকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের পদ থেকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এখনও সমঝোতা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে। সমঝোতা চূড়ান্ত না হওয়ায় জামাত 276 এবং ইসলামী আন্দোলন প্রার্থীরা 272টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এনসিপির মনোনয়ন জমা দিয়েছেন 47 জন প্রার্থী। অন্যদিকে এবি পার্টি 70টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন 10টি, জাকপা 3টি এবং বিডিপি 2টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। খেলাফত মজলিসের 67 জন এবং বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। মনোনয়নপত্র জমা দেয়া বাংলাদেশ খেলাফত মজলিসের 28 জন প্রার্থীর তালিকা পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 11টি, খেলাফত মজলিসকে 3টি, এবি পার্টিকে 3টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে 2টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে 2টি আসন ছাড় দিতে চায় জামাত। জোটের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জামাত নিজের জন্য 180 থেকে 185টি আসন রাখতে চায়। বাকি আসনগুলো জোটে শরিকদের মধ্যে বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই হিসেবে জামাতের পর সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ইসলামী আন্দোলনের, এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সন্তুষ্ট নয়। বিশেষ করে সম্প্রতি জোটে আসে এনসিপিকে 30টি আসন দেওয়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। বরিশালের একটি আসনে জামাতের প্রার্থী দেওয়ার কারণেও মনোক্ষুব্ধ হয় ইসলামী আন্দোলন। তবে আসন সমঝোতার পর ওই আসন জামাত প্রার্থী সরে দাঁড়াবেন বলে জনশ্রুতি আছে। নির্বাচন কমিশনের তথ্য জামাত ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে যে আসনগুলো ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে দেওয়ার কথা ছিল, সেখানেও দাঁড়িপাল্লা প্রতীকে জামাত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। একইভাবে হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থীরাও জামাতের জন্য নির্ধারিত আসনগুলোতে মনোনয়ন দিয়েছেন। জামাত যে 24টি আসনে প্রার্থী দেয়নি তার বেশিরভাগই এনসিপির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জামাত ঢাকা 13 আসনে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং কিশোরগঞ্জ 6 আসনে দলটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনের জন্য প্রার্থী প্রত্যাহার করেছে। অন্যদিকে ইসলামী আন্দোলনও যেসব আসন তাদের জন্য বরাদ্দ ছিল সেখানে প্রার্থী রেখেছে। চরমনাই পীরের ভাই ও দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 ও বরিশাল 6 আসনে মনোনয়ন দিয়েছেন, যেখানে জামাতের প্রার্থীরাও আছেন।
এছাড়া বরিশাল 4 থেকে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এবং ঢাকা 4 থেকে মোসাদ্দেক বিল্লাল মাদানিও মনোনয়ন জমা দিয়েছেন। এই তিনটির মধ্যে দুটি আসন জামাত ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা সবগুলোতেই প্রার্থী দিয়েছে। দলীয় সূত্র জানায়, শুরুতে ইসলামী আন্দোলন 150টি আসন দাবি করেছিল, পরে তা কমিয়ে 120-এ আনা হয়। বর্তমানে দলটি 70টির নিচে আসন চাইছে বলে জানা যায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় শহীদ ওসমান হাদিকে। মঙ্গলবার বিকাল 4টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলায় শুটার ফয়সাল, আলমগীর শেখ, বাপ্পি সহ 5 জন পলাতক রয়েছেন। হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেয় হাদিকে হত্যা করা হয়। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান শফিকুল ইসলাম। অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। 3 দিন পর 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। ফয়সাল করিম মাসুদকে আসামি করে 14 ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ গড়ে উঠেছে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা ঘিরে। একটি নাটকীয় রাতের অভিযানে কারাকাসের শক্তিশালী সুরক্ষিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে তিনি ভেনেজুয়েলাকে নিয়ে হুমকি বাস্তবায়ন করেছেন। অভিযানটির বর্ণনা করতে গিয়ে ট্রাম্প তুলে ধরেন 1823 সালের মনরো ডক্ট্রিন এবং পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের প্রতিশ্রুতি, যেটিকে তিনি নতুন করে নাম দেন মনরো ডক্ট্রিন। গত কয়েকদিনে ওয়াশিংটন আরও যেসব দেশ বা ভূখণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছে তার কিছু এখানে তুলে ধরা হলো। শুরুতেই গ্রিনল্যান্ড। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে গ্রিনল্যান্ডে, পিটুফিক স্পেস বেস। কিন্তু ট্রাম্প চান পুরো দ্বীপটি। জাতীয় নিরাপত্তার দিক থেকে আমাদের গ্রিনল্যান্ড দরকার। সাংবাদিকদের তিনি দাবি করেন যে অঞ্চলটি রুশ ও চীনা জাহাজে ভরে গেছে। ডেনমার্কের অংশ ও বিশাল আকৃতির এই আর্কটির দ্বীপটি যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে প্রায় 2000 মাইল দূরে অবস্থিত। এটি বিরল খনিজে সমৃদ্ধ, যা স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন ও সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিরল খনিজ উৎপাদনে চীন যুক্তরাষ্ট্রকে বহুলাংশে ছাড়িয়ে গেছে। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানও দখল করে আছে, যা ক্রমবর্ধমান আর্কটিক সার্কেলে প্রবেশাধিকার দেয়। আগামী বছরগুলোতে মেরু অঞ্চলের বরফ গলতে থাকায় নতুন নৌপথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন ট্রাম্পের প্রস্তাবকে কল্পনা বলে অভিহিত করেছেন। আর কোনো চাপ নয়, আর কোনো ইঙ্গিত নয়, সংযুক্তির কল্পনা নয়। আমরা আলোচনায় উন্মুক্ত, আমরা সংলাপে উন্মুক্ত, তবে এটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে হতে হবে, তিনি বলেছেন। দ্বিতীয়ত, কলম্বিয়া। ভেনেজুয়েলায় অভিযান শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে তার নিজ দিকে খেয়াল রাখতে বলেছেন। ভেনেজুয়েলার পশ্চিম প্রতিবেশী কলম্বিয়া উল্লেখযোগ্য তেল মজুদের পাশাপাশি সোনা, রূপা, পান্না, প্লাটিনাম ও কয়লার বড় উৎপাদক। এটি ওই অঞ্চলে মাদক ব্যবসার একটি প্রধান কেন্দ্র। বিশেষত কোকেনের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরের নৌকা লক্ষ্য করে হামলা শুরু করেছে, যদিও প্রমাণ ছাড়াই দাবি করেছে যে সেগুলো মাদক বহন করছিল। এরপর থেকে ট্রাম্প দেশটির বামপন্থী প্রেসিডেন্টের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়েছেন। অক্টোবরে যুক্তরাষ্ট্র পেট্রোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে, অভিযোগ করে যে তিনি কার্টেলগুলো বাড়তে দিচ্ছেন। রোববার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, কলম্বিয়া এক অসুস্থ মানুষের হাতে চলেছে, যে কোকেন বানাতেও তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। সে খুব বেশি দিন এটা করতে পারবে না, তিনি বলেন। কলম্বিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো অভিযান চালাবে কিনা এ প্রশ্নের ট্রাম্প জবাব ছিল, আমার কাছে ভালোই শোনাচ্ছে। তৃতীয়ত, ইরান। ইরান বর্তমানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি এবং ট্রাম্প সতর্ক করেছেন যে আরও বিক্ষোভকারী নিহত হলে দেশটির কর্তৃপক্ষকে কঠোরভাবে আঘাত করা হবে। আমরা খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি। যদি তারা অতীতের মতো মানুষকে হত্যা করে, আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের কঠোরভাবে আঘাত করবে, তিনি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন। তাত্ত্বিকভাবে ইরান মনরো ডক্ট্রিন এবং আওতার বাইরে পড়ে, তবে গত বছর এর পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পর
ট্রাম্প ইরানি শাসকদের বিরুদ্ধে আরও পদক্ষেপের হুমকি দিচ্ছেন। সেই হামলা হয়েছিল ইসরায়েলের বৃহৎ অভিযানের পর, যা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে চালানো হয়েছিল এবং শেষ পর্যন্ত 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতে গড়ায়। গত সপ্তাহে মার এ লাগোতে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরান ছিল আলোচনা শীর্ষে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু 2026 সালে ইরানকে লক্ষ্য করে নতুন হামলার সম্ভাবনা উপস্থাপন করেছেন। চতুর্থ, মেক্সিকো। 2016 সালে ক্ষমতায় আসার সময় ট্রাম্পের প্রচারণার মূল স্লোগান ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। 2025 সালে প্রেসিডেন্টের অফিসে ফেরার প্রথম দিনই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তিনি প্রায়ই দাবি করেছেন যে মেক্সিকোর কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসী প্রবাহ ঠেকাতে যথেষ্ট করছে না। রোববার তিনি বলেন, মেক্সিকো দিয়ে মাদক উপচে পড়েছে এবং আমাদের কিছু করতে হবে। সঙ্গে যোগ করেন যে সেখানকার কার্টেলগুলো খুব শক্তিশালী। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনবাম প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। পঞ্চমত, কিউবা। ফ্লোরিডার মাত্র 90 মাইল দক্ষিণে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি 1960-এর দশকের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এটি নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। রোববার ট্রাম্প ইঙ্গিত দেন যে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ কিউবা পতনের মুখে। আমার মনে হয় আমাদের কোনো পদক্ষেপ নিতে হবে না। তিনি বলেন, দেখে মনে হচ্ছে এটি ভেঙে পড়ছে। আমি জানি না তারা টিকে থাকবে কিনা, তবে এখন কিউবার কোনো আয় নেই। তিনি যোগ করেন, তারা সব আয় পেত ভেনেজুয়েলা থেকে, ভেনেজুয়েলার তেল থেকে। ভেনেজুয়েলা প্রায় 30% তেল কিউবায় সরবরাহ করে বলে জানা যায়, যা মাদুরো ক্ষমতাচ্যুত হলে হাভানাকে বিপদে ফেলতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি কিউবান অভিবাসীদের সন্তান, দীর্ঘদিন ধরে কিউবায় শাসন পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছেন। নোবেল শান্তি পুরস্কার জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো ঘোষণা দিয়েছেন তিনি তার নোবেল পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করতে চান। সোমবার 5 জানুয়ারি ফক্স নিউজের সিন হেনিতির কাছে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো এই প্রস্তাব দেন। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাচাদো। যদিও ট্রাম্প নোবেল জয়ী হওয়ার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন, তবে পুরস্কারটি তাকে না দিয়ে মাচাদোর হাতে তুলে দেওয়া হয়। পুরস্কার ঘোষণা হওয়ার সময় নিজ দেশে নিরাপত্তাজনিত কারণে পালিয়ে থাকা মাচাদো গোপনে নরওয়ের আসলো পৌঁছে এটি গ্রহণ করেন। তবে মাচাদোর নোবেল পুরস্কার গ্রহণে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। সূত্রমতে ট্রাম্প নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করলেও মাচাদোকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেননি। যদিও 2024 সালের নির্বাচনে বিরোধী দল জয়ী হওয়ায় মাচাদোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও বলা হয়। হোয়াইট হাউসের 2 কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, মাচাদো নোবেল পুরস্কার গ্রহণ করে ট্রাম্পকে দূরে সরিয়ে দিয়েছেন। তারা বলেন, যদি মাচাদো পুরস্কারটি প্রত্যাখ্যান করে ট্রাম্পকে দিতেন, তাহলে আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন। অপর একজন কর্মকর্তা বলেন, মাচাদোর নোবেল গ্রহণ পাপ ছিল, যা তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে। মাচাদো বলেন, আমি এখনো ট্রাম্পকে পুরস্কারটি দেইনি, তবে আমি খুব খুশি হব যদি ব্যক্তিগতভাবে তাকে বলতে পারি যে আমরা ভেনেজুয়েলার নাগরিকরা বিশ্বাস করি এটি আমাদের এবং আমরা চাই ট্রাম্পের সঙ্গে এটি ভাগ করে নিতে। গত শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে। মাচাদো জানান তারা এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে প্রস্তুত। তবে ট্রাম্প মাচাদো এই আশা খারিজ করে বলেন, মাচাদোর ভেনেজুয়েলা শাসনের ক্ষমতা নেই, কারণ মানুষ তাকে শ্রদ্ধা করে না। ট্রাম্পের এই মন্তব্যে মাচাদো গভীরভাবে হতবাক এবং কষ্ট পেয়েছেন বলে জানা গেছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। চলতি বছর এআই সুবিধা সম্পন্ন মোবাইল ডিভাইসের সংখ্যা দ্বিগুণ করতে চায় প্রতিষ্ঠানটি। গুগলের জেমিনি এআই প্রযুক্তি ব্যবহার করা ডিভাইসের সংখ্যা বাড়ানো হবে। সংখ্যা দাঁড়াবে প্রায় 80 কোটি ইউনিটে। এ তথ্য জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্সের সহপ্রধান নির্বাহী টিএম ব্রো। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গত বছর পর্যন্ত স্যামসাং এ প্রায় 40 কোটি ডিভাইসে জেমিনি চালিত এআই সুবিধা ছিল। এর মধ্যে স্মার্টফোন ও ট্যাবলেট রয়েছে। 2026 সালে সেই সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। টিএম রো বলেন, যত দ্রুত সম্ভব সব পণ্য, সব ফিচার ও সব সেবায় এআই যুক্ত করা হবে। নভেম্বরের সহপ্রধান নির্বাহী হওয়ার পর এটিই তার প্রথম সাক্ষাৎকার। স্যামসাং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতা। এই সিদ্ধান্ত গুগলের জন্য বড় সুবিধা বয়ে আনবে, কারণ এআই প্রতিযোগিতায় গুগল রয়েছে ওপেন এআই সহ একাধিক প্রতিষ্ঠানের মুখোমুখি। সূত্র বলছে, স্যামসাং আবার স্মার্টফোন বাজারে শীর্ষস্থান দখল করতে চায়। এক সময় এই অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি, তবে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল এগিয়ে আছে। বাজার গবেষণার প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট জানায়, গত বছর শীর্ষ স্মার্টফোন নির্মাতা ছিল অ্যাপল। তবু এআই ফিচারে অ্যাপলের চেয়ে এগিয়ে থাকতে চায় স্যামসাং। এআই সুবিধাকে মূল অস্ত্র হিসেবে দেখছে তারা। মোবাইলের পাশাপাশি টিভি ও গৃহস্থলী যন্ত্রপাতিতেও এআই সেবা যুক্ত করা হবে। এইসব বিভাগের দায়িত্বেও রয়েছেন টিএম রো। স্যামসাংয়ের অভ্যন্তরীণ জরিপ বলছে, 1 বছরে গ্যালাক্সি এআই ব্র্যান্ডের পরিচিতি বেড়েছে ব্যাপকভাবে। আগে যেখানে মাত্র 30% মানুষ জানত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80%। টিএম রো বলেন, এআই নিয়ে এখনো কিছু সংশয় আছে, তবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই প্রযুক্তি আরো ছড়িয়ে পড়বে।
এবার খেলার খবর। ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেট অধিনায়ক কপিল দেব বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। কলকাতা নাইট রাইডার্স দল থেকে বিসিসিআই এর নির্দেশনায় বাদ পড়া বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের ইস্যুতে বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্ক বর্তমানে উত্তপ্ত অবস্থায় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছে নিরাপত্তাজনিত কারণে সরকারের নির্দেশনায় আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে তারা ভারতে যাবে না। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মোস্তাফিজের পর কি অন্য অঙ্গনের বাংলাদেশি খেলোয়াড়রাও ভারত থেকে নিষিদ্ধ হবে কিনা? কপিল দেব এই প্রসঙ্গে বলেন, আমরা সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা বলবো, এখন পর্যন্ত এই নিয়ে কোনো কথা হয়নি। বর্তমানে কপিল দেব ক্রিকেট থেকে দূরে থাকলেও তিনি পেশাদার গলফ ট্যুর সংস্থা পিজিটিআই এর সভাপতি হিসেবে যুক্ত আছেন। বাংলাদেশ থেকে 3 গলফার জামাল হোসেন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ আকবর হোসেন আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের কথা রয়েছে। এদিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি ভারত থেকে ম্যাচ আয়োজনের পরিবর্তে অন্য ভেন্যুতে স্থানান্তরের অনুরোধ করেছে। বিতর্কের জেরে বাংলাদেশ সরকার আইপিএল এর সম্প্রচার ও প্রচারের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি হস্তক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বটির 4টি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা এই বিতর্কের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ফোরামে নতুন দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।